ভৌত রাশির পরিমাপ বা মেজারমেন্ট অফ ফিজিক্যাল কোয়ান্টিটি সম্পর্কে জানতে হলে আমাদের বিভিন্ন একক পদ্ধতি সম্পর্কে জানতে হবে। তা সারা পৃথিবীতে যেসব একক পদ্ধতিগুলি প্রচলিত সেগুলো হলো সিজিএস, এমকেএস, এফপিএস। সিজিএস মানে কি? সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড। অর্থাৎ বিভিন্ন ভৌত রাশি, যেমন এখানে আমি শুধু দৈর্ঘ্য, ভর, সময় নিয়ে দেখেছি। সিজিএস পদ্ধতিতে সি অর্থাৎ সেন্টিমিটার মানে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, জি মানে ভরের একক গ্রাম এবং এস মানে সময়ের একক সেকেন্ড। একইভাবে এমকেএস পদ্ধতিতেও এম ফর মিটার, কে ফর কিলোগ্রাম এবং এস ফর সেকেন্ড। এবং এফপিএস এফ ফর ফুট, পি ফর পাউন্ড, এস ফর সেকেন্ড। আমি নিচে এই সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড এগুলো যেগুলো আমরা অঙ্কের ক্ষেত্রে চিহ্ন হিসেবে লিখি সেইগুলো দেখানো হয়েছে। যেমন এখানে পাউন্ডটাকে এলবি এই হিসেবে লেখানো হয়। একইভাবে দৈর্ঘ্য, ভর, সময় এদের মাত্রা সম্পর্কে জানতে হলে দৈর্ঘ্য অর্থাৎ এর ইংলিশ টার্ম হচ্ছে লেন্থ, ওই জন্যে প্রথম এল টার্মটা বড় হাতের নেওয়া হয়। তেমনি ভরের ইংলিশ টার্ম মাস, তেমনি এমটা নেওয়া হয়। সময়ের ইংলিশ টার্ম টাইম, তার এই জন্য প্রথমে টি অক্ষরটা নেওয়া হয়। এখানে দেখো এমকেএসের নিচে এসআই লেখা আছে বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। সাধারণত সিজিএস, এমকেএস এবং এফপিএস পদ্ধতিগুলি সব জায়গায় ব্যবহার করা খুবই অসুবিধাজনক। এই জন্যে সারা পৃথিবীতে একটা ইউনিট ব্যবহার করা এসআই। আমরা দেখব সাধারণত এমকেএস এবং এসআই ইউনিটগুলো প্রায় সেম, শুধু কয়েকটি ক্ষেত্রে আলাদা। যেমন ধরো ক্ষমতার একক আমরা জানি এমকেএস পদ্ধতিতে জুল পার সেকেন্ড, কিন্তু এসআই পদ্ধতিতে একক ওয়াট। মানে কিছু কিছু ক্ষেত্রে আলাদা হবে, সেইগুলো আমরা পরে পয়েন্ট আউট করে দেবো। এরপর আমরা জানব মূল রাশি বা বেস কোয়ান্টিটিগুলি সম্পর্কে। বেস কোয়ান্টিটি বা মূল রাশিগুলি হলো তাদের নাম, এসআই একক এবং মাত্রা দেওয়া আছে। যেমন দৈর্ঘ্য, তার এসআই একক মিটার এবং মাত্রা বড় হাতের এল। তো এগুলো তোমরা দেখেই বুঝতে পারছো, কোনো অসুবিধা হবে না। শুধু এটা মনে রাখবে, আমরা এখন ক্লাস 11-এ দৈর্ঘ্য, ভর, সময় এবং তাপমাত্রা সম্পর্কে অবহিত হব। ক্লাস 12-এ গিয়ে তড়িৎ প্রবাহ সম্পর্কে জানবো, কিন্তু এই দুটো সম্পর্কে বা এখনও পদার্থের পরিমাণ সম্পর্কে অল্প একটু জানবো, কিন্তু দীপন প্রাবল্যটা সাধারণত এখন ব্যবহারে পাবে না। ওই জন্য তোমরা এই প্রথম 6টা অন্তত ভালো করে রাখবে এসআই একক এবং মাত্রাগুলো সম্পর্কে। এবার আমরা জানব তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার নিয়ম বা রুলস টু ফাইন্ড সিগনিফিকেন্ট ফিগার্স। প্রথমে আমরা যেটা জানব, প্রথম রুল হচ্ছে, এখানে ধরো প্রথম রুল দ্বিতীয় রুল নয়, আমি এমনি পয়েন্ট আউট করে রেখেছি। যেমন প্রথমটা হচ্ছে, যে অঙ্কগুলি শূন্য নয় সেগুলি সব তাৎপর্যপূর্ণ, অর্থাৎ অল নন জিরো ডিজিটস আর সিগনিফিকেন্ট। এর উদাহরণটা এবার দেখো। যেমন ধরো 7.289, একটাও শূন্য নেই বা কোনো জিরো নেই, তাহলে সব কটাই তাৎপর্যপূর্ণ। তাহলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত? 4। তেমনি একইভাবে যদি বলি 12.4, দেখো একটাও শূন্য নেই, তাহলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত? 1, 2, 3। এরপরে আমরা যাব সেকেন্ডটা, দুটি অশূন্য অঙ্কের মাঝে থাকা শূন্যগুলি তাৎপর্যপূর্ণ হয়, অর্থাৎ অল জিরোস অ্যাপিয়ারিং বিটুইন টু নন জিরো ডিজিটস আর সিগনিফিকেন্ট। এর একটু উদাহরণটা বুঝিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। দেখো এই দুটো সংখ্যার মধ্যে দেখো, এটা অশূন্য অঙ্ক বা নন জিরো ডিজিট, এটাও নন জিরো ডিজিট, এটাও অশূন্য বা নন জিরো ডিজিট, এটাও নন জিরো ডিজিট। তাহলে এদের মাঝে থাকা শূন্যগুলি তাৎপর্যপূর্ণ। তাহলে এর কটা হবে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বা এর সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে 1, 2, 3, 4। আর এর সিগনিফিকেন্ট ফিগার কত? 1, 2, 3, 4, 5। কারণ শূন্যগুলো দুপাশেই নন জিরো ডিজিট আছে। এরপরে আমরা যাব 3 নম্বর, দশমিক বিন্দু ছাড়া
কোনো সংখ্যার, অর্থাৎ দশমিক বিন্দু ছাড়া সংখ্যা মানে পূর্ণ সংখ্যা, শেষ শূন্যগুলি তাৎপর্যপূর্ণ নয়। অর্থাৎ দ্য ট্রেলিং জিরোস ইন এ নাম্বার উইথাউট এ ডেসিমেল পয়েন্ট আর ইনসিগনিফিকেন্ট। এর উদাহরণটাও সম্পর্কেও জেনে নেব। দেখো এখানে কোনো দশমিক বিন্দু নেই, পূর্ণ সংখ্যা। তাহলে দশমিক বিন্দু ছাড়া যেহেতু, তাহলে শেষ শূন্যগুলো কী হবে? তাৎপর্যপূর্ণ নয়। তাহলে এর শেষ শূন্য কটা আছে? 1 2 3। তাহলে এরা তাৎপর্যপূর্ণ নয় মানে কটা ডিজিট আছে? 1 2 3। তাহলে এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হচ্ছে 3। আর এর দেখো 2 এর পিছনে 3টে শূন্য আছে, কিন্তু যেহেতু দশমিক সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা, তাহলে এর শেষ 3টে শূন্য তাৎপর্যপূর্ণ নয়। তাহলে এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত? 1। তাহলে 2000-এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 1, আর এই 5,04,000-এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত? 3। এরপরে আমরা যাব দশমিক বিন্দুযুক্ত কোনো সংখ্যার শেষ শূন্যগুলি তাৎপর্যপূর্ণ। দ্য ট্রেইলিং জিরোস ইন এ নাম্বার হ্যাভিং এ ডেসিমাল পয়েন্ট আর সিগনিফিকেন্ট। এর একটা এক্সাম্পল আমরা দেখে নিই। এবার দেখো দশমিক বিন্দু যুক্ত দুটো সংখ্যা লিখেছি। কি বললাম? দশমিক বিন্দুযুক্ত সংখ্যা হলে তার শেষ শূন্যগুলো মানে যে ট্রেলিং জিরোসগুলো তাৎপর্যপূর্ণ বা সিগনিফিকেন্ট। তাহলে এস তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বা সিগনিফিকেন্ট ফিগার কত? 1 2 3 4 5 6। এর কত হবে? 1 2 3 4 5, কারণ এটা দশমিক সংখ্যা এবং এর শেষ শূন্যগুলো সিগনিফিকেন্ট। এরপরে যাব 5 নম্বর। যদি কোনো সংখ্যার মান 1-এর থেকে কম হয়, বাঁদিকে থাকা প্রথম অশূন্য অঙ্কের আগের শূন্যগুলি তাৎপর্যপূর্ণ নয়। 1-এর থেকে কম মানে কি? সেটা নিশ্চয়ই দশমিক সংখ্যাই হবে। অর্থাৎ ইফ এ নাম্বার ইজ লেস দ্যান 1, দ্য জিরোস অন দ্য লেফট অফ দ্য ফার্স্ট নন জিরো ডিজিট আর নট সিগনিফিকেন্ট। এর উদাহরণটা আমরা দেখে নেব। তাহলে দেখো এই দুটো সংখ্যার মানই 1-এর থেকে কম, তাহলে এটা প্রথম অশূন্য অঙ্ক বা নন জিরো ডিজিট, এটাও নন জিরো ডিজিট। তাহলে এর যেটা বাঁদিকে যে অঙ্কগুলো আছে সেগুলো কি বললাম? তাৎপর্যপূর্ণ নয়। অর্থাৎ এই 3টে শূন্য তাৎপর্যপূর্ণ নয়। তাহলে এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত? 1 2 3 4। তেমনি এটাও 1-এর থেকে কম, তাহলে 2টা নন জিরো ডিজিট, তাহলে এর আগে 3টে শূন্য তাৎপর্যপূর্ণ নয়। তাহলে এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত? 1। এরপরে আমরা যাব 6 নম্বরে। গণনার ক্ষেত্রে কোনো সংখ্যাকে a × 10⁻b আকারে লেখা হলে এতে অবস্থিত অঙ্কগুলি তাৎপর্যপূর্ণ, কিন্তু বিতে অবস্থিত অঙ্কগুলি তাৎপর্যপূর্ণ নয়। অর্থাৎ ভৌত রাশির মানের একক পরিবর্তন করার জন্য যদি দশমিক বিন্দু তুলে দিয়ে শেষে অতিরিক্ত শূন্য বসানো হয়, তবে সেই অতিরিক্ত শূন্যগুলি তাৎপর্যপূর্ণ নয়। অর্থাৎ ফর এ মেজারমেন্ট রিপোর্টেড ইন সায়েন্টিফিক নোটেশন দ্যাট ইজ ইন দ্য ফর্ম অফ a × 10⁻b, all the digits appearing in the base number a are significant. The power of 10 is irrelevant in the determination of significant figures. এর উদাহরণটা জানলে আমরা আরও ভালো করেই বুঝতে পারবো। চলো উদাহরণটায় যাওয়া যাক। তাহলে এই ফরম্যাটে থাকলে বিতে অবস্থিত অঙ্কটা তাৎপর্যপূর্ণ নয়। তাহলে এটা আমি একটা উদাহরণ দিচ্ছি। দেখো তাহলে 3.20 মিটারকে আমরা এইভাবে লিখতে পারি। 3.20 মিটার মানে কি? 3.20 × 10² বা 100 সেন্টিমিটার। তাহলে সেটাকে আমরা মিলিমিটার, কিলোমিটার, মাইক্রোমিটারে প্রকাশ করতে পারি। কিন্তু কি এই যে 2 3 -3 6 এইগুলো বলছে তাৎপর্যপূর্ণ নয়, শুধুমাত্র এইটুকুই তাৎপর্যপূর্ণ। তাহলে 3.20 তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হচ্ছে, যেহেতু এটা দশমিক সংখ্যা, তাহলে এই শূন্যটা তাৎপর্যপূর্ণ। তাহলে 1 2 3। এরপরে আমরা আসব বিভিন্ন ভৌত রাশি নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্রগুলি ব্যবহার করা হয় তাহাতে অবস্থিত পূর্ণ সংখ্যাগুলির তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা অসীম। অর্থাৎ দ্য এক্স্যাক্ট নাম্বারস অ্যাপিয়ারিং ইন দ্য ম্যাথামেটিক্যাল ফর্মুলা of various physical quantities have infinite number of
সিগনিফিক্যান্ট ফিগার্স। এটা একটু উদাহরণটা দেখে নিই। সাধারণত যে ফর্মুলাগুলো ব্যবহার করা হয়, যেমন ধর একটা বর্গক্ষেত্রের পরিসীমা বা পেরিমিটার, সেটা কত হয় 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য বা 4 ইন্টু লেন্থ অফ ওয়ান সাইড। তাহলে এখানে যে 4টা আছে তার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে? অসীম, কারণ এটা যেহেতু ফর্মুলায় ব্যবহার করা হচ্ছে। এরপর আমরা যাব গুণ বা ভাগের সময় যে দুটি সংখ্যা নিয়ে গুণ বা ভাগ করা হয় তাদের মধ্যে কোনটির তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম সেটি দেখা হয়। এই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা এবং গুণফল বা ভাগফলের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা সমান রাখা উচিত। অর্থাৎ when two measured values are multiplied or divided, there should be as many significant figures retained in the final result as there are in the original number with the least significant figures. তো এটা সম্বন্ধে একটু উদাহরণটা দেখলে আমরা আরও ভালো করেই বুঝতে পারবো। গুণ বা ভাগের ক্ষেত্রে আমি এটাকে ভাগ দিয়ে একটা এক্সাম্পল দিয়েছি। বলছে যে যার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম হবে, মানে যে দুটো সংখ্যা গুণ বা ভাগ করা হয়, গুণফল বা ভাগফলটা হবে কি সেই কম সংখ্যাটার সঙ্গে যেন সমান হয়। যেমন এখানে দেখো আমি 4.11 মিটারকে 1.2 সেকেন্ড দিয়ে ভাগ করেছি, এটা একটা ভেলোসিটির ফর্মুলা। তাহলে কত ভেলোসিটি বেরিয়েছে? 3.425 মিটার পার সেকেন্ড। তাহলে 4.11 এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বা সিগনিফিক্যান্ট ফিগার কত? 3। এবং 1.2 সেকেন্ডের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত? 1, 2, 2। তাহলে এদের মধ্যে সবচেয়ে কম তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কোনটা? এইটা নিশ্চয়ই, সেটা কত? 2। কিন্তু আমার উত্তরে বেরিয়েছে 3.425, এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত? 1, 2, 3, 4। কিন্তু কি বলেছি? এদের মধ্যে যার সবচেয়ে কম, মানে 1.2 এর সবচেয়ে কম 2, এর সাথে গুণফল বা ভাগফলের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বা সিগনিফিক্যান্ট ফিগারটাও সমান হবে। মানে এর যেহেতু 2 আছে তাহলে এরও 2 হবে, মানে কি 1, 2। মানে এর উত্তরটা কত হবে? 3.4 মিটার পার সেকেন্ড। এরপর আমরা আসব 9 নম্বর, যোগ বা বিয়োগের সময়। আগেরটা গুণ বা ভাগ হয়ে গেল, এবার যোগ বা বিয়োগের সময় যে দুটি সংখ্যা নিয়ে যোগ বা বিয়োগ করা হয় তাদের মধ্যে কোনটির দশমিক বিন্দুর ডান দিকে অবস্থিত অঙ্ক সংখ্যা কম সেটি দেখা হয়। এই অঙ্ক সংখ্যা এবং যোগফল বা বিয়োগফলের দশমিক বিন্দুর ডান দিকে অবস্থিত অঙ্ক সংখ্যা সমান রাখা উচিত। এক্ষেত্রে কোনটির কটি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা তা গুরুত্বহীন। অর্থাৎ when two physical quantities are added or subtracted, there should be as many decimal places retained in the final result as there are in the number with the least decimal places. এর উদাহরণটাও আমরা দেখে নিই। এবার দেখো যোগ বা বিয়োগের ক্ষেত্রে যে নিয়মটা বলা হলো, যেই তিনজনের মধ্যে সবচেয়ে কম ডেসিমাল প্লেস বা সবচেয়ে কম দশমিক বিন্দুযুক্ত ঘর কোনটা? দেখো এর 3টে আছে, এর 2টো আছে, এখানে একটা আছে। তাহলে বিয়োগ ফলে বা যোগ ফলেরও যে উত্তরটা বেরোবে তারও যে ডেসিমাল প্লেস বা দশমিক বিন্দুযুক্ত ঘরটা হবে কি? একটাই। কারণ কি এদের তিনজনের মধ্যে সবচেয়ে কম কার ডেসিমাল প্লেস যুক্ত ঘর? এর। সেটা কত? 1। তাহলে এরও কটা থাকবে? ডেসিমাল যুক্ত ঘর একটাই থাকবে। তাহলে এর উত্তরটা হবে 1.5। মনে রাখবে গুণ বা ভাগের ক্ষেত্রে কিন্তু আমার কি ছিল? সবচেয়ে কম তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বা সবচেয়ে লিস্ট সিগনিফিক্যান্ট ফিগার যা, সেই অনুযায়ী গুণফল বা ভাগফলের উত্তর হতো। কিন্তু এখানে দেখো লিস্ট সিগনিফিক্যান্ট ফিগার অনুযায়ী নয়, এখানে কি অনুযায়ী হচ্ছে? সবচেয়ে কম দশমিক ঘরযুক্ত সংখ্যা হিসেবে, মানে লিস্ট ডেসিমাল প্লেস হিসেবে। তাহলে দুটোর মধ্যে যেন গুলিয়ে না যায়। 10 নম্বর, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যাতে লেখা কোনো সংখ্যার শেষ অঙ্কটিকে অনিশ্চিত অঙ্ক বলে। অর্থাৎ দ্য লাস্ট ডিজিট অফ এ সিগনিফিক্যান্ট ফিগার ইজ কল্ড আনসার্টেন ডিজিট। এর উদাহরণটাও একটা দেখে নিই। সিগনিফিক্যান্ট ফিগারের যেটা শেষ অঙ্ক বলছে সেটা অনিশ্চিত, মানে এখানে 4টে আছে, এর সিগনিফিক্যান্ট ফিগার কত? 4, যেহেতু দশমিক যুক্ত সংখ্যা। তাহলে এর
আনসার্টেন যেটা ফিগার সেটা কত হবে 0, মানে শেষ সংখ্যাটাই হবে আনসার্টেন ফিগার। এরপর আমরা আসব অনিশ্চিত অঙ্ককে আসন্ন মানে প্রকাশ, অর্থাৎ রাউন্ডিং অফ দ্য আনসার্টেন ডিজিটস। এর প্রথম যে নিয়মটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে, যদি কোনো সংখ্যাতে, আমরা আগেও 6, 7 বা 8 এইসব অঙ্কগুলো করেছি আসন্ন মানে, যখন দেখতাম যে 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো এবং আমাদের হয়তো 5খানা দশমিকের পর সংখ্যা এসে গেছে, তখন হয়তো দুটো বাদ দিয়ে 3 পর্যন্ত নির্ণয় করা হতো। যেমন আমাদের যদি যে সংখ্যাটা আমরা বাদ দেব, যদি বাদ দেওয়া অনিশ্চিত অঙ্কটি 5-এর থেকে বেশি হয়, তাহলে পূর্ববর্তী অঙ্কটি বলছে 1 বৃদ্ধি পাবে। If the insignificant digit to be dropped is more than 5, the preceding digit is raised by 1. একটা উদাহরণ দেখলেই আমাদের স্পষ্ট হয়ে যাবে। এবার কোনো সংখ্যাকে রাউন্ডিং অফ করার জন্য যে নিয়মটা ফলো করতে হয় সেইটা বলছি। দেখো, তোমরা কিছুটা আগে এমনি ছোটোবেলায় জেনে এসেছো, যেমন 5.37। তাহলে এখানে আমি যদি 7 সংখ্যাটাকে বাদ দিই, তাহলে এইটা নিয়ারলি ইকুয়াল টু কী লেখা যাবে? 5.7 যেহেতু 5-এর থেকে বড়, তাহলে আগের সংখ্যাটা কী হয়ে যাবে? 1 বেড়ে যাবে, মানে 5.3 জায়গায় কী হবে? 5.4। এরপর আসি, যদি বাদ দেওয়া অনিশ্চিত অঙ্কটি 5-এর থেকে কম হয়, তাহলে পূর্ববর্তী অঙ্কটি অপরিবর্তিত থাকবে। If the insignificant digit to be dropped is less than 5, the preceding digit is left unchanged. একটা উদাহরণ দেখলেই আমরা বুঝতে পারব। তেমনি পরেরটায় যাই, এখানে সংখ্যাটা হচ্ছে 2.83। আমি যদি এই 3 সংখ্যাটাকে বাদ দিতে চাই, তাহলে যেহেতু 3 5-এর থেকে ছোট, তাহলে কি হবে? আগের সংখ্যাটার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এটা 2.83টার থেকে 3 বাদ দিয়ে দিলে আমার রাউন্ডিং অফ করলে হবে 2.8। আচ্ছা, আগের দুটো উদাহরণ তো আমরা আগেও করেছি 7-এ, কিন্তু এখন আমরা দেখব যদি বাদ দেওয়া অনিশ্চিত অঙ্কটি 5-এর সমান হয় তখন কি হবে। তখন বলছে তাহলে পূর্ববর্তী অঙ্কটি 1 বৃদ্ধি পাবে যদি এটা বিজোড় সংখ্যা হয়, এবং অপরিবর্তিত থাকবে যদি এটা জোড় সংখ্যা হয়। অর্থাৎ if the insignificant digit to be dropped is 5, the preceding digit is raised by 1 if it is odd and is left unchanged if it is even. এবার দেখো, দুটো সংখ্যা আছে 7.245 আর 7.375। এইবার যদি লাস্ট ডিজিট দুটো বাদ দিই তখন কি হবে? এখানে 5ই বাদ দিচ্ছি, তাহলে 5-এর থেকে ছোটও নয় বড়ও নয়, পুরো সমান। তাহলে এই সংখ্যাটা কি হবে? বলছে এর আগের সংখ্যাটা, মানে অর্থাৎ এইটা যদি জোড় সংখ্যা হয়, তাহলে ফিগারটা যেরকম ছিল সেরকমই থাকবে, মানে 7.24ই থাকবে। কিন্তু এখানে 5টা যদি বাদ দিই, এর আগের সংখ্যা কত? জোড় না বিজোড়? 7 মানে কি? বিজোড় সংখ্যা। তাহলে এটা কি হয়ে যাবে? 1 বেড়ে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে? 7.38। এবার আমরা দেখব দুটো সংখ্যা যোগের ক্ষেত্রে ত্রুটিটা কিভাবে পরিবর্তিত হয়। ধরো x আর y দুটো সংখ্যা যোগ বা বিয়োগের ক্ষেত্রে কিভাবে ত্রুটি পরিবর্তিত হয়। আমি ধরলাম যোগের ক্ষেত্রে ধরছি, x প্লাস y সমান যদি z হয়, তাহলে x এ ত্রুটি হচ্ছে ডেল্টা x এবং y তে ত্রুটি হচ্ছে ধরলাম ডেল্টা y, তাহলে z এ ত্রুটির মান হবে ডেল্টা x প্লাস ডেল্টা y। এবার যদি এটা বিয়োগ হয়, আমরা প্রমাণ করতে পারি যে তখনও যে ত্রুটিটা হবে z এ সেটাও হবে ডেল্টা x প্লাস ডেল্টা y। এবার গুণ বা ভাগের ক্ষেত্রে যে নিয়মটা আমরা ফলো করব, ধরো z সমান x ইন্টু y বা x কিউব y বা x স্কোয়ার y, তখন আমরা যে নিয়মটা ফলো করব সেটা আমরা নেক্সট পার্টেই দেখব। এবার আমরা জানব পরিমাপের ত্রুটি সম্পর্কে বা এরর্স ইন মেজারমেন্ট। এই জিনিসটা কি? সাধারণত জানা অজানা বিভিন্ন কারণে, যান্ত্রিক কারণ বা অনেক সময় হচ্ছে মানুষ বা পর্যবেক্ষক যখন ভুলভাবে পরিমাপ করে, বিভিন্ন কারণে বিভিন্ন ত্রুটি আসে।
তো সেইগুলো আমরা কিভাবে পরিমাপ করা হয় আজ আমরা দেখব। সাধারণত ব্যবহারিক ক্ষেত্রে বা পরীক্ষায় যে ত্রুটি সম্বন্ধে প্রথমেই আসে আমরা সেইগুলো সম্বন্ধে জেনে নেব। তা প্রথমে আমরা জানব ভগ্নাংশ ত্রুটি বা ফ্র্যাকশনাল এরর। এখন আমরা দেখব ভগ্নাংশ বা আপেক্ষিক ত্রুটি বা ফ্র্যাকশনাল আর রিলেটিভ এরর সম্পর্কে। তো প্রথমে আমি একটা সম্পর্কর কথা ভাবি, এটা বোঝাতে গেলে এই সম্পর্ক দিয়ে বোঝালে একটু সুবিধা হবে। ধরলাম z ইকুয়াল টু 7 পাই এক্স কিউব ওয়াই স্কোয়ার ডিভাইড বাই ডব্লিউ টু দি পাওয়ার হাফ বা ডব্লিউ, বোঝা গেছে। এখন যদি আমাদের বলে যে ডব্লুর ক্ষেত্রে ভগ্নাংশ বা আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো, তাহলে কি ডব্লুর ক্ষেত্রে দেখো, তাহলে আমাদের যদি বলে ডব্লুর ক্ষেত্রে ভগ্নাংশ বা আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো, তখন কি করতে হবে? দেখো, প্রথমে আমাদের মনে রাখতে হবে এই রাশিগুলির মধ্যে যার ত্রুটি নির্ণয় করতে বলবে বা যার ভগ্নাংশ বা ফ্র্যাকশনাল এরর নির্ণয় করতে বলবে সেটাকে একদিকে আনতে হবে এবং তাতে যেন কোনো পাওয়ার টার্ম না থাকে। একটু দেখাই, এখানে আমাদের ডব্লুর ক্ষেত্রে ত্রুটি নির্ণয় করতে বলেছে, তাহলে ডব্লুকে একদিকে আনবো। ডব্লু টু দি পাওয়ার হাফ সমান 7 পাই এক্স কিউব ওয়াই স্কোয়ার বাই জেড। এখন দেখো ডব্লুর উপর পাওয়ারটা হয়ে আছে, তাহলে আমি ডব্লুর উপর পাওয়ারটাকে দূর করি। সেটা কিভাবে? ইমপ্লাইজ ডব্লু ইকুয়াল টু 7 পাই, এখানে হাফ আছে মানে কি উভয় দিকে আমি স্কোয়ার করে দিচ্ছি, তাহলে এটা কি হয়ে যাবে? ডব্লু হয়ে যাবে, আর এটা কি হয়ে যাবে? 7 পাই স্কোয়ার। এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 6, এটা হয়ে যাবে ওয়াই টু দি পাওয়ার 4, আর নিচে হয়ে যাবে জেড স্কোয়ার। এইবার উভয় দিকে লগ নিতে হবে, মানে কি লগ ই বেস বা ln নিতে হবে, or we take log e base on both side. অতএব this relation now will be ln w equal to ln 7 pi square plus 6 ln x plus 4 ln y minus 2 ln z। এখানে আমরা যে রিলেশন দুটো ব্যবহার করেছি লগের, সেটা একটু লিখে দেখিয়ে দিই। সেটা হচ্ছে ব্যবহার করেছি log ab সমান log a plus b and log a by b সমান log a minus log b এবং log x কিউব সমান বা log x টু দি পাওয়ার n সমান লেখা যায় n log x। অঙ্কের এই তিনটে ফর্মুলা আমি এখানে ইউজ করেছি, তোমরা একটু টুকে নেবে। আমি এবার এটাকে মুছে দিচ্ছি। এইবার আমরা কি করব? উভয় দিকে ডেরিভেটিভ করব বা উভয় দিকে অবকলন করব। তো অবকলন করলে কি হবে দেখি। এবার আমরা উভয় দিকে অবকলন করব বা ডেরিভেটিভ করব। অবকলন করলে কি হয় দেখি এটা। যেহেতু পুরো টার্মটা কনস্ট্যান্ট, তাই তার ডেরিভেটিভ হবে 0। সিক্স লগ এক্স এর ডেরিভেটিভ 1/x
এবং ওপরে থাকবে ডিএক্স বা ছোট করে আমি লিখলাম ডেল্টা এক্স। 4 লগ ওয়াই এর ডেরিভেটিভ হবে 1/y আর ওপরে হবে ডেল্টা ওয়াই, মাইনাস 2 লগ জেড এর ডেরিভেটিভ 1/z আর ওপরে হবে ডেল্টা জেড। এবার আমরা আপেক্ষিক ত্রুটিটাকে লিখব ডেল্টা w/w এবং তা মড দিয়ে, কারণ ত্রুটির ক্ষেত্রে সবসময় তার পরম মানটা নেয়। তাহলে কি হবে, ডেল্টা w/w সমান হবে 6 ডেল্টা x/x মড 4 ডেল্টা y/y মড, এবং ওই মাইনাসটা শুধু প্লাস হয়ে যাবে যেহেতু আমরা হচ্ছে পরম মানটা নিচ্ছি। আপেক্ষিক ত্রুটি সম্বন্ধে আমাদের জানা হলো। শতকরা ত্রুটি বা পার্সেন্টেজ এররটাও প্রায় একই, শুধু উভয় দিকে 100% দিয়ে গুণ করে দিতে হবে। এবার দেখো আমি এই লাল কালি দিয়ে একটা আন্ডারলাইন করে রেখেছি বক্স করে। পরীক্ষায় যখন দেখাতে হবে তখন এই বক্সের যে পোর্শনটা করে দেখানোর দরকার নেই। পরীক্ষায় যখন দেখাতে হবে তখন এই বক্সের পোর্শনটা করে দেখানোর দরকার নেই। তো আমরা এটা রাফে করে নিতে হবে, বা এগুলো সাধারণত শর্ট কোশ্চেনই আসে, কিন্তু টেকনিকটা হচ্ছে এইভাবেই যেতে হবে। You should take it slow.